আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। বার কাউন্সিল এক্সাম ডাক্তারের পক্ষ থেকে আমি অ্যাডভোকেট মোহাম্মদ শামুদুল ইসলাম আপনাদের সম্মুখে এসে লাইভে হাজির হয়েছি। আশা করি সম্মানিত শিক্ষার্থী, আইনজীবী ভাই ও বোনেরা আপনারা ভালো আছেন। আজকে আমি পেনাল কোডের চ্যাপ্টার 16 থেকে আলোচনা করতে চাচ্ছি। চ্যাপ্টার 16 যেটি মানবদেহ সংক্রান্ত অপরাধসমূহ সম্পর্কিত আলোচনা হয়েছে এখানে। চ্যাপ্টার 16টা অত্যন্ত ইম্পর্টেন্ট। এখানে আমি যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি, কালপেবল হোমিসাইড অ্যান্ড মার্ডার। কালপেবল হোমিসাইড এবং মার্ডার এটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়। আপনারা জানেন যে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, যে সকল খুনই নিন্দনীয় নরহত্যা, কিন্তু সকল নিন্দনীয় নরহত্যা খুন নয়। এই কোশ্চেনটি অ্যান্সার করতে হলে আপনাকে ব্যাপকভাবে কোন কোন বিষয়গুলো জানতে হবে সেগুলোর উপরেই আমি কিছু আলোচনা করব। 299 ধারা, যেটা 299, সেখানে আলোচনা করা হচ্ছে যে হোয়াট ইজ কালপেবল হোমিসাইড। কালপেবল হোমিসাইড হচ্ছে যদি কোনো ব্যক্তি কোনো কার্যের সাহায্যে মৃত্যু ঘটানোর অভিপ্রায়ে মৃত্যু ঘটায়। এখানে কোনো কাজের সাহায্যে মৃত্যু ঘটানোর অভিপ্রায় থাকতে হবে, অথবা এমন দৈহিক জখম যে জখম মৃত্যু ঘটাতে পারে, এই ধরনের জখম এর সাহায্যে মৃত্যু ঘটাতে পারে, অথবা এমন কোনো কাজ যে কাজ মৃত্যু ঘটাতে পারে মর্মে সে অবিহিত ওই কাজের দ্বারা মৃত্যু ঘটায়, তাহলে সে ব্যক্তি নিন্দনীয় নরহত্যার অপরাধে অভিহিত হবে। নিন্দনীয় নরহত্যার অপরাধে আপনার অপরাধ করেছে মর্মে পরিগণিত হবে। সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমি একটি উদাহরণ আলোচনা করছি এখান থেকে, যে নন্দনীয় নরহত্যা কি। দণ্ডনীয় নরহত্যা বা নিন্দনীয় নরহত্যা, এটা আপনারা কোশ্চেনে পাবেন যে দণ্ডনীয় নরহত্যা, আবার কখনো পাবেন নিন্দনীয় নরহত্যা। এই বিষয়টা আপনাদের কাছে হয়তো কোশ্চেনেবল হতে পারে, যে এক এক জায়গায় এক এক রকম নাম দেখি, কিন্তু এটা কালপেবল হোমিসাইড, একই জিনিস বিভিন্ন নামে বলা হয়। কোনো কূপের মুখে কাষ্ঠ দণ্ডাদি ও ঘাসের ফরাস পেতে এ উদ্দেশ্যে যে তাতে মৃত্যু ঘটাতে পারে, কিংবা তাতে যে মৃত্যু ঘটতে পারে তা অবহিত হয়েও সে তা করে। মানে একটা কূপ মানে তো বোঝেন, একটা কুয়ার মুখে কিছু কাঠ এবং ঘাস দিয়ে ঢেকে রাখে এমন করে যে সেখানে ওই ব্যক্তিটা যখন হেঁটে যাবে তখন সে যেন ওই স্থানে বিশ্বাস করে যে ওই উপর দিয়ে যখন চলতে থাকবে সে ওই ভিতরে পড়ে নিহত হবে। দেখেন, তখন এটা কি হবে? নিন্দনীয় নরহত্যা হবে বা দণ্ডনীয় নরহত্যা আর অপরাধ হবে। আমরা স্বাভাবিকভাবে সমাজে কোনো কিছু হলে পরেই একটা মানুষ মারা গেলে আমরা সঙ্গে সঙ্গে বলে ফেলি মার্ডার, কিন্তু না, কেউ কাউকে মারা গেলে সঙ্গে সঙ্গে মার্ডার হয় না। এটা মার্ডারের ভিতরে অনেক ক্লাসিফিকেশন আছে। মার্ডার হতে হলে পরে প্রথমে আপনার দণ্ডনীয় বা নিন্দনীয় নরহত্যা হতে হবে। তাহলে দেখেন আরেকটা উদাহরণ পড়ি। একটা মুরগি হত্যা ও চুরি করার উদ্দেশ্যে মুরগিটির প্রতি গুলি ছোড়ে, কিন্তু ঝোপের অপর পাশে থাকা গুলি বর্ষণের ফলে মারা যায়। মুরগিটাকে গুলি করে, কিন্তু ঝোপের অপর পাশে থাকা আপনার গুলি বর্ষণের ফলে মারা যায়, কিন্তু তা জানতো না। যে গুলি করলো সে জানতো না যে ঝোপের অপর পাশে আছে। এক্ষেত্রে যদিও একটা বেআইনি কাজ করতেছিল, তথাপিও সে দণ্ডনীয় নরহত্যার অপরাধে দোষী মর্মে পরিগণিত হবে। এখানে ব্যাখ্যা আছে 3টা। 299 আপনার ব্যাখ্যা আছে 3টা। আপনারা দেখেন, কোনো ব্যক্তি অসুস্থতা, ব্যাধি বা দৈহিক বৈকল্যে ভুগতেছে, এরকম অন্য কোনো ব্যক্তিকে দৈহিক জখম করে মৃত্যু ত্বরান্বিত করলে তা মৃত্যু ঘটানোর অপরাধ বলে পরিগণিত হবে। আপনি জানেন যে এই লোকটা কোনো অসুস্থ, ব্যাধি অথবা বৈকল্যে ভুগতেছে, তাকে আপনি আরো একটু এমন করে আঘাত করলেন যাতে তাড়াতাড়ি মারা যায়, এটা হলো আপনার মৃত্যু ঘটানোর অপরাধ বলে পরিগণিত হবে। আর ব্যাখ্যা 2তে বলতেছে, যখন দৈহিক জখমের ফলে মৃত্যু ঘটে তখন ওই ব্যক্তি অনুরূপ দৈহিক জখম করে। মানে যে দৈহিক জখমের ফলে মৃত্যু ঘটবে ওই একই রকম আপনি দৈহিক জখম করলেন এবং মৃত্যু হলো, তাহলে এটা মৃত্যু নিবারণ করা যেত, হয়তো বা তাকে প্রতিকারের ব্যবস্থা নিলে, চিকিৎসার ব্যবস্থা নিলে এখানে হয়তো তাকে মৃত্যু থেকে বাঁচানো যেত, কিন্তু তারপরেও এটা মৃত্যু ঘটানোর অপরাধে দণ্ডিত হবে। মাতৃগর্ভস্থ কোনো শিশুর
এটা খুবই ইম্পর্টেন্ট। এই উদাহরণটা আসে যে গর্ভস্থ কোনো শিশুর মৃত্যু ঘটানো নরহত্যা মর্মে পরিগণিত হবে না, কিন্তু যদি কোনো শিশুর দেহের কোনো অংশ নিষ্ক্রান্ত করার পর জীবিত শিশুটির মৃত্যু ঘটানো হয় তাহলে তাহলে তা দণ্ডনীয় নরহত্যা মর্মে গণ্য হবে, যদিও শিশুটি শ্বাস প্রশ্বাস গ্রহণ না করে কিংবা সম্পূর্ণরূপে জন্মগ্রহণ না করে। মানে এখানে আমি আলোচনা করলাম কালপেবল হোমিসাইড। মার্ডার নিয়ে আলোচনা করতে যাচ্ছি এখন 300 ধারাতে। 300 ধারাতে কিছু ব্যতিক্রম আছে এখানে, যে আপনার কোন কোন ক্ষেত্রে মার্ডার হবে এবং কোন কোন ক্ষেত্রে মার্ডার হবে না। তো এখানে প্রথমত বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি কোনো কার্যের সাথে মৃত্যু সংঘটিত হতে পারে, সেই কার্য যদি মৃত্যু সংগঠনের জন্য সম্পাদিত হয় তবে সেটা দণ্ডনীয় নরহত্যা খুন মর্মে পরিগণিত হবে। যদি কাজটি কোনো ব্যক্তিকে এরূপ দৈহিক জখম করার উদ্দেশ্যে সম্পাদিত হয়, আঘাতের ফলে সে ব্যক্তি আঘাত দেওয়া হয়েছিল সে ব্যক্তির মৃত্যু ঘটাতে পারে বলে অপরাধকারীর জানা থাকে, কিংবা যদি দৈহিক জখম দেওয়ার অভিপ্রায়ে কাজটি সম্পাদিত হয় এবং অভিসন্ধি করা হয়েছে যে আঘাতটি প্রাকৃতিক স্বাভাবিক অবস্থায় মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট। এবং চতুর্থ ব্যাখ্যাতে বলা হচ্ছে যে যদি উক্ত কার্য সম্পাদনকারী ব্যক্তি অবগত থাকে যে কাজটি এত আসন্ন বিপজ্জনক যে এর ফলে খুবই সম্ভবত মৃত্যু ঘটাবে, কিংবা এরূপ দৈহিক জখম ঘটাবে যা মৃত্যু ঘটাতে পারে, এটা এতই বিপজ্জনক যে মৃত্যু ঘটাতে পারে, এরকম আশঙ্কাজনক, এটা যদি জানা থাকে এবং ঝুঁকিপূর্ণ, এটা যদি জানা থাকে তবে ঝুঁকি গ্রহণের জন্য অন্য কোনো অজুহাতি ব্যতীত অনুরূপ কার্য সম্পাদন করে তবে এটা আপনার কি হবে, দণ্ডনীয় নরহত্যা হবে। উদাহরণ দেওয়া যেতে পারে এখানে যে খকে হত্যা করার উদ্দেশ্যে তার প্রতি গুলি বর্ষণ করে, ফলে খ মারা যায়। এখানে খ খুন করেছে, এটা নিঃসন্দেহে আপনারা বলবেন যে এটা খুন করেছে, আমিও বলবো যে এটা খুন করেছে, কিন্তু এমন কিছু ঘটনা আছে যেমন ক উদ্দেশ্যমূলকভাবে খকে একটি তরবারির ঘা বা লাঠির আঘাত দেয় যা স্বাভাবিকভাবে একজন লোকের মৃত্যু ঘটানোর পক্ষে যথেষ্ট, ফলে খ মৃত্যুবরণ করে। এক্ষেত্রে ক খুনের অপরাধের দোষী, যদিও সে খ এর মৃত্যু ঘটাতে চায়নি, কিন্তু লাঠি দিয়ে কিংবা একটা তরবারি দিয়ে আঘাত করেছে, কিন্তু সেই আঘাতটাই যথেষ্ট মৃত্যু ঘটানোর জন্য। দেন ক কোনো অজুহাত ছাড়াই একটি জনতার উপর একটি গোলা ভর্তি কামান থেকে গোলা বর্ষণ করে এবং তাদের মধ্যে একজনকে নিহত করে, ক খুনের অপরাধে দোষী, যদিও কোনো বিশেষ ব্যক্তিকে হত্যা করার জন্য তা পরিকল্পিত অভিসন্ধি ছিল না। কিন্তু এই যে এতটুকু পর্যন্ত জানলেন যে খুন কিভাবে খুন হয়, কিন্তু এরও আবার ব্যতিক্রম আছে। এত সহজ না, খুন এত সহজে ডিরেক্ট মার্ডার বলা যাবে না। এখন ব্যতিক্রমের ভিতরে দেখেন, বলতেছে অপরাধকারী মারাত্মক আকস্মিক উত্তেজনার ফলে আত্মসংযম শক্তি রহিত হয়ে যদি ভুল ক্রমে বা দুর্ঘটনাক্রমে অন্য কোনো ব্যক্তির মৃত্যু ঘটায় তবে সেটা নরহত্যা খুন বলে পরিগণিত হবে না। দেখলেন তো, মানে কোন দিক থেকে কোন দিকে চলে যায়। বলতেছে যে আমি মারাত্মক ও আকস্মিক উত্তেজনার ফলে আত্মসংযম শক্তি হারাই ফেলেছিলাম, এই কারণে আমি ভুল ক্রমে বা দুর্ঘটনাক্রমে অন্য ব্যক্তির মৃত্যু ঘটায় ফেলেছি, তাহলে এটা আপনার খুন বলে পরিগণিত হবে না। তবে উপরে বর্ণিত এই ব্যতিক্রমের আবার 3টা ব্যতিক্রম আছে। আবার এই ব্যতিক্রমেরও ব্যতিক্রম আছে যে প্ররোচনাটি কোনো ব্যক্তিকে হত্যা করার বা ক্ষতি সাধন করার অজুহাতে নিজে যদি অভিনয় করে, যদি যে আমি এটা প্ররোচনা পেয়েছি, এরকম অভিনয় করলে পরে হবে না। যে প্ররোচনাটি কোনো ব্যক্তিকে হত্যা করার বা ক্ষতি সাধন করার অজুহাতে অপরাধকারী স্বয়ং প্রার্থিত বা প্ররোচিত হতে পারবে না, অন্য ব্যক্তি কর্তৃক প্ররোচিত হতে হবে এই জিনিসটা। দ্বিতীয়ত বলতেছে প্ররোচনাটি আইনানিক ক্ষমতার প্রয়োগ অনুসারে কৃত কোনো কার্য সংজাত হতে পারবে না, কিংবা কোনো সরকারি কর্মচারী হিসেবে যথাযোগ্য ক্ষমতাদির আইনসম্মত প্রয়োগ সংজাত হতে পারবে না। আর তৃতীয়ত বলতেছে উক্ত উত্তেজনা ব্যক্তিগত প্রতিরক্ষা অধিকারের আইনানুগ প্রয়োগের ব্যাপারে কৃত কোনো কার্য দ্বারা প্রদত্ত হয়নি। তৃতীয় ব্যাখ্যা পর্যন্ত শেষ। এখানে বলা হচ্ছে যে উত্তেজনা ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকারের আইনানুগ প্রয়োগের ব্যাপারে কৃত কোনো কার্য দ্বারা প্রদত্ত হয়নি। তার মানে এখানে প্রতিরক্ষার জন্য এখানে ব্যক্তিগত প্রতিরক্ষার জন্য যে স্বাভাবিক অধিকার থাকে, সেই জন্য কোনো উত্তেজনা দেওয়া হয়ে থাকে, সেরকম কিছু করা হয়নি। তার মানে বোঝা গেল যে ব্যতিক্রমেরও ব্যতিক্রম আছে।
আবার ব্যাখ্যা আছে, উক্ত উত্তেজনা অপরাধটিকে খুন মর্মে গণ্যের ব্যাপারে বাধা দেওয়ার পক্ষে যথেষ্ট মারাত্মক ও আকস্মিক কিনা তা একটি ঘটনাগত প্রশ্ন। এখন উদাহরণ পড়ি, দেখেন। ক খ কর্তৃক প্রদত্ত উত্তেজনায় উদ্দীপ্ত ক্রোধের বশীভূত হয়ে ক্ষয়ের সন্তান গকে হত্যা করে। দেখেন, ক খ কর্তৃক প্রদত্ত উত্তেজনার উদ্দীপ্ত ক্রোধের বশবর্তী হয়ে ক্ষয়ের সন্তান গকে হত্যা করে। আচ্ছা, সন্তানকে হত্যা করে। দেখেন, এটা একটি খুন, কারণ উত্তেজনাটি কিন্তু শিশু প্রদত্ত হয়নি। এটা স্বাভাবিক, মানে একজনের কর্মের জন্য আরেকজনকে হত্যা করলেন আপনি, এটা মার্ডারই হয়ে গেল। গ ককে মারাত্মক আকস্মিক উস্কানি দেয়। কিভাবে? অত উস্কানির কারণে ক গয়ের প্রতি গুলি বর্ষণ করে। গয়ের কাছাকাছি ঘ দাঁড়ানো ছিল, ক তা দেখেনি, কিন্তু গকে হত্যা করার ইচ্ছা ছিল না, কিংবা ঘয়ের মৃত্যু হতে পারে বলে কয়ের জানা ছিল না, কিন্তু গয়ের প্রতি পিস্তলে গুলি বর্ষণের কারণে ঘয়ের প্রাণহানি ঘটে। এক্ষেত্রে ক খুন করেনি, পক্ষান্তরে শুধু দণ্ডনীয় নরহত্যা করেছে। দেখেন, এইখানে ইচ্ছাকৃতভাবে খুন করেনি। তাকে প্রথমে ঘটনা হচ্ছে যে গ আর কয়ের ভিতরে ঘটনা। এখন গকে খুন করার ইচ্ছা ছিল না তার, কিন্তু সে গুলি বর্ষণ করে। আড়ালে যে ঘ দাঁড়ায় ছিল সেটা আবার কয়ের জানা ছিল না। গ ককে মারাত্মক আকস্মিক উস্কানি দেয় ককে। এখন ক যে এটা এই উস্কানির কারণে ক জানতো না যে আড়ালে আবার ঘ দাঁড়ায় আছে, কিন্তু গকে মারতে যে এই গুলিটা ঘকে লেগে গেল এবং ঘয়ের মৃত্যু ঘটে গেল। এটা কি আমরা সমাজে স্বাভাবিকভাবে বলবো যে এটা মার্ডার করেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা আমাদের আইনের দৃষ্টিতে বলা হবে যে এটা উস্কানি দেওয়ার কারণে এই ঘটনাটা ঘটেছে। এটা মার্ডার হবে না, এটা হবে হলো দণ্ডনীয় নরহত্যা হবে। আরেকটা দেখেন আপনার উদাহরণ, ক আইনসম্মতভাবে ঘকে গ্রেপ্তার করে সরকারি কর্মচারী। এখন গ্রেপ্তারের ফলে ঘ কি করে, আসামি হঠাৎ উত্তেজিত হয়ে পুলিশকে হত্যা করে ফেলে। এটা খুন, যেহেতু এটা উস্কানির কারণে একটি সরকারি কর্মচারী কর্তৃক তার ক্ষমতা প্রয়োগকালে কৃত একটি কাজ দ্বারা প্রদত্ত হয়েছে। এইটা সরকারি কর্মচারী কৃত কর্মে আপনি যদি উত্তেজিত হয়ে তাকে খুন করেন, হত্যা করেন, তাহলে এটা খুন হবে। এখন দেখেন, আর একটা উদাহরণ দিয়ে শেষ করব। এখানে 300 ধারা, গ খকে আঘাত করে। এ প্ররোচনায় খ খুব উত্তেজিত হয় এবং প্রচন্ড ক্রোধে উদ্দীপ্ত হয়ে পড়ে। ক একজন দর্শক হয়ে, দেখেন বাইরে একজন থার্ড পার্টি, গ আর খয়ের ভিতর ঘটনা, গ খকে আঘাত করে, এর ফলে খ খুবই উত্তেজিত হয়ে যায়। এখানে বাইরে থেকে আর একজন থার্ড পার্টি ক এই জিনিসটা দেখছে, দর্শক দেখার পরে দেখছে যে খকে উত্তেজিত করলো, দাঁড়া আমি এখানে দেখতেছি, গর সাথে তো আমারও শত্রুতা আছে। সে কি করলো, গকে একটা ছোড়া ওই উত্তেজনার সময় আগায় দিল। এখন সে এই সুযোগে তাকে হত্যা করে ফেললো। এই সুযোগে যে হত্যা করে ফেললো এই ছোড়া দিয়ে, এখন কি হবে, গকে হত্যা করার অভিপ্রায়ে তদুদ্দেশ্যে খয়ের হাতে একটা ছোড়া দেওয়ার সঙ্গে সঙ্গে গকে হত্যা করে ফেলে। ছোড়াটি দ্বারা খ গকে হত্যা করে। এক্ষেত্রে খ যদিও হত্যা করে, খ কি মার্ডার করলো কিনা আইনের দৃষ্টিতে অত্র ধারা অনুসারে, উদাহরণ অনুসারে না। এখানে খ করেছে হলো দণ্ডনীয় নরহত্যা, কিন্তু ক যে ছোড়াটা আগায় দিল তাকে উত্তেজিত করার জন্য, এই ক হলো আপনার মার্ডার করেছে। এখানে আইনের দৃষ্টিতে দেখেন কত সূক্ষ্ম বিচারগুলো এখানে করা হয়। 300 ধারাতে আরো একটা ব্যতিক্রম আছে আপনার, এটার উদাহরণ শেষ। ব্যতিক্রম 2-এ যাই। আপনার ব্যতিক্রম 2-এ বলা হচ্ছে যে আত্মরক্ষার জন্য দণ্ডনীয় নরহত্যা খুনের সামিল হবে না যদি অপরাধকারী সৎ বিশ্বাসে তার আত্মরক্ষা কিংবা সম্পত্তি রক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে তাকে আইনের ক্ষমতার সীমা অতিক্রম করে, যার বিরুদ্ধে সে অধিকার প্রয়োগ করে। তার মানে কি, কোন ব্যক্তি আপনার ব্যক্তিগত আত্মরক্ষার জন্য কিংবা সম্পত্তি রক্ষার জন্য এই অধিকার প্রয়োগকালে আইনের যে ক্ষমতার সীমা আছে সেটা যদি অতিক্রম করে ফেলেন, তাহলে সেটা আপনার খুন হবে না। এখানে স্পষ্ট করে বলা আছে।
আর ব্যতিক্রম 3-এ বলা আছে অপরাধকারী একজন সরকারি কর্মচারী হিসেবে কিংবা সরকারি কর্মচারীর সাহায্যকারী হিসেবে তাকে প্রদত্ত ক্ষমতার সীমা অতিক্রম করলে এমন একটি কার্য সংগঠন করে মৃত্যু ঘটায়, এইটা মৃত্যু ঘটালে এটা খুন হবে না। আর দেখেন সরকারি কর্মচারী বিদ্যুৎ অফিসের মিটার দেখার জন্য গেছে, আগের দিনে এই ঘটনাগুলো আগে ঘটতো গ্রামে, মিটার দেখার জন্য গেলে এই মিটারগুলো স্বাভাবিকভাবেই আপনার উল্টায় রেখে দিত কিংবা নষ্ট করে রেখে দিত, ডিসকানেক্ট করতো যাতে আপনার বিদ্যুৎ বিল ঠিক মতো না আসে। এইভাবে সরকারি কর্মচারী মিটার দেখার সময় এই মিটারটা কেন কিভাবে নষ্ট, এই বিল নিয়ে কম বেশি লেখা নিয়ে বাকবিতণ্ডা হয়। সেখানে আপনার কল কারখানা চলে, অনেক কিছু চলে। এক পর্যায়ে দেখা যায় যে সরকারি কর্মচারীকে যখন আঘাত করে তখন সরকারি কর্মচারী সেই সীমা অতিক্রম করে আপনার তখন তার বিরুদ্ধে যখন ব্যবস্থা নেয়, সেক্ষেত্রে যখন মৃত্যু ঘটে সেটা আপনার খুন বলে পরিগণিত হবে না। এটা বলা হচ্ছে যে দায়িত্ব পালন করতে যায়। ব্যতিক্রম 4-এ বলা হচ্ছে যদি কোনো আকস্মিক বিবাদ নিয়ে আকস্মিক দ্বন্দ্বে ক্রোধে কবলিত অবস্থায় পূর্ব পরিকল্পনা নাই, পূর্ব পরিকল্পনা ব্যতীত নরহত্যা সংঘটিত হয়, তাহলে সেইটাও আপনার খুন হবে না, দণ্ডনীয় নরহত্যা হবে। এই সুযোগ গ্রহণ না করলে অথবা নির্মম অস্বাভাবিক পদ্ধতিতে কাজ না করে তাহলে উক্ত দণ্ডনীয় নরহত্যা খুনের সামিল হবে না। স্পষ্ট আকস্মিকভাবে যে হঠাৎ করে দ্বন্দ্ব সংঘাত যেটা হয়ে যায় ঘটনাটা, পূর্ব পরিকল্পনা থাকতে হবে অবশ্যই খুন হতে হলে পরে। ব্যতিক্রম 5-এ বলা হচ্ছে যে ব্যক্তির মৃত্যু ঘটে সে ব্যক্তি যদি 18 বছরের বেশি বয়স্ক হয়ে স্বেচ্ছায় মৃত্যুবরণ করলে বা মৃত্যুর ঝুঁকি নিলে ওই মৃত্যু দণ্ডনীয় নরহত্যা, ওই অপরাধমূলক প্রাণহানি খুনের সামিল হবে না। এই জন্য 18 বছরের বেশি বয়স্ক যদি স্বেচ্ছায় মৃত্যুবরণ করলে, আপনার যে কোনো কাজ করতে গেলে ওয়ার্ক পারমিট নিতে হয়, যে কোনো কাজ করতে গেলে যেখানে রিস্কি কাজগুলো আছে, আজ মাটির নিচে অনেক কাজগুলো করে, এখানে ঝুঁকিপূর্ণ কাজগুলো করে তারা কিন্তু সাইন দিয়ে করে, এখানে এটা দণ্ডনীয় নরহত্যা, ওই অপরাধগুলো প্রাণহানি খুনের সামিল হবে না, কারণ 18 বছরের উপরে সে স্বেচ্ছায় ঝুঁকি নিয়ে কাজগুলো করতেছে। যেমন আমি উদাহরণ বলি, ক প্ররোচনা করে ইচ্ছাকৃতভাবে 18 বছরের নিম্ন বয়স্ক গকে আত্মহত্যা করতে রাজি করে, এক্ষেত্রে গ তার অপরিণত বয়সের কারণে তার মৃত্যুতে সম্মতি দানের অযোগ্য ছিল, কাজেই ক খুনের অপরাধ সংগঠনে সহায়তা করেছে। দেখেন এখানে 18 বছরের নিচের ব্যক্তিকে আপনি যদি কাজ করান প্ররোচনামূলকভাবে, সেটা আপনার খুনের সামিল হবে। 301 ধারাতে আমি আসতেছি এখন। দেখেন যে ব্যক্তির মৃত্যু অভিষ্ট ছিল সে ব্যক্তি ভিন্ন অন্য ব্যক্তির মৃত্যু সংগঠন দ্বারা দণ্ডনীয় নরহত্যার সংগঠন। যদি কোনো ব্যক্তি আপনার এরূপ কোনো কাজ করে যার দ্বারা সে মৃত্যু ঘটানোর ইচ্ছা করে বা যার দ্বারা মৃত্যু ঘটাতে পারে বলে সে জানে, এমন কোনো ব্যক্তির মৃত্যু ঘটিয়ে দণ্ডনীয় নরহত্যার সংগঠন করে। যে ব্যক্তির মৃত্যু ঘটানো তার কামনা ছিল না বা তার মৃত্যু ঘটানোর সম্ভাবনা আছে বলে সে জানে না, তাহলে অপরাধী কর্তৃক সংগঠিত দণ্ডনীয় নরহত্যা, সে যে ব্যক্তির মৃত্যু ঘটানোর ইচ্ছা করেছিল বা যার মৃত্যু ঘটাতে পারে বলে সে জানতো, তার মৃত্যু ঘটলে তা যেরূপ হতো তদ্রূপ বর্ণনার হবে। তার মানে কি, যে ব্যক্তিকে মৃত্যু ঘটানোর অভিষ্ট ছিল সে ব্যক্তি ভিন্ন অন্য ব্যক্তির মৃত্যু ঘটালেও, ওই ব্যক্তিকে মৃত্যু ঘটালেও যেমন অপরাধ হতো, মৃত্যু ঘটাতে পারে বলে সে জানতো, তার মৃত্যু ঘটলে তা যেরূপ হতো তদ্রূপ বর্ণনার হবে। তার মানে অন্য ব্যক্তিরও, আপনি যে ব্যক্তিকে অভিষ্ট ছিল না তেমন ব্যক্তির মৃত্যু ঘটালেও তেমনি মৃত্যু ঘটানোর মতোই আপনার যে অপরাধ হতো সেই একই অপরাধ হবে 301 ধারা অনুসারে। এবং 302 ধারা অনুসারে খুনের শাস্তি সবাই জানে, এটা বহুল প্রচলিত একটি ধারা 302। এটা ছোট বাচ্চা থেকে শুরু করে আমাদের দেশের সবাই জানে যে মার্ডারের শাস্তি হলো 302। যদি কোনো ব্যক্তি খুন করে তাহলে সে ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবে এবং এতদ ব্যতীত অর্থদণ্ডেও দণ্ডিত হবে। আর 303 ধারা বলতেছে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুনের শাস্তি। যদি কোনো ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অবস্থায় খুন সংগঠন করে তাহলে সে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে। কোনো যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি যদি আপনার খুন সংগঠন করে তাহলে সে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে 303 ধারা অনুসারে। আর 304 ধারা বলা হচ্ছে যে পানিশমেন্ট ফর কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। এই যে এখন যেটা মার্ডার নয় সেটার পানিশমেন্ট কি হবে, অ্যামাউন্টিং টু
নট অ্যামাউন্টিং টু মার্ডার, পানিশমেন্ট ফর কালপেবল হোমিসাইড। কালপেবল হোমিসাইড নিয়ে আলোচনা করা হচ্ছিল যে সকল মার্ডারই কালপেবল হোমিসাইড, কিন্তু সকল কালপেবল হোমিসাইড মার্ডার নয়। এখন কালপেবল হোমিসাইডের কি শাস্তি হবে দেখি। খুন নয় এরকম দণ্ডনীয় নরহত্যা, যদি কোনো ব্যক্তি খুন নয় এরূপ দণ্ডনীয় নরহত্যা সংগঠন করে তাহলে সে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে কিংবা 10 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তাকে অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে। দেখেন, খুন হলে পরেই সব সময় আমাদের একটা প্রথা কিংবা আমাদের চেষ্টা, আমাদের ঝোঁক সব সময় থাকে যে 304 এর দিকে কিভাবে নিয়ে যাওয়া যায়, কোনো ক্লু আছে কিনা, কোনো ব্যতিক্রম আছে কিনা, কোনো কিছু আছে কিনা। তো আইনের ছাত্ররা এইখানে আপনার 304 এর ক এগুলো ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকে কোশ্চেন আসে, এখান থেকে প্রবলেমেটিক আসে। তাহলে দেখেন, এখানে যদি কোনো ব্যক্তি খুন নয় এরূপ দণ্ডনীয় নরহত্যা সংগঠন করে তাহলে সেই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে কিংবা 10 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এবং তাকে অর্থদণ্ডে দণ্ডিত করা হবে। আর বলতেছে এর দ্বিতীয় অংশে বলা হচ্ছে যে কার্যটি দ্বারা মৃত্যু সংঘটিত হয় সেই কাজটি সংগঠনের ফলে মৃত্যু সংঘটিত হতে পারে বলে জানা থাকে, কিন্তু কাজটি মৃত্যু সংগঠনের উদ্দেশ্যে করা হয়নি। এই কাজটা করলে পরে কি হবে, মৃত্যু ঘটে, কিন্তু আমি যে কাজটা করলাম এই কাজটা কাউকে মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে করি নাই, এই জন্য এটা কি হবে, মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে করা হয়নি। যে দৈহিক আঘাতের কারণে মৃত্যু ঘটতে পারে তাহলে সে ব্যক্তি যে কোনো বর্ণনা কারাদণ্ড যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডে বা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হতে পারে। তাহলে আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই যে এখানে দেখা যাচ্ছে যে পাশের বাড়ির আপনার ছাগল আপনার জমিতে যে ধান খেয়ে এসছে, ধান খেতে যে এ নিয়ে দুই বাড়ির ভিতরে ঝগড়া হতে হতে আপনার রহিম আপনার করিমের বাড়িতে এসে দেখা গেল যে করিম নাই, করিম গেছে আপনার সেই কাশিরা বাজারে চা খাওয়ার জন্য। সেই অবস্থায় আপনার এসে রহিম এসে কি করেছে, করিমের ওয়াইফকে পেয়ে করিমের ওয়াইফের পেটে এমন লাথি একটা মেরে দিল যে এক লাথিতেই রহিমের আপনার ওয়াইফ পড়ে যেয়ে সেখানে আপনার মারা গেল। তাহলে এইখানে আপনার আমরা বলবো যে হ্যাঁ এটা খুন হয়েছে, খুন, আমরা যে কেউ আমরা বলবো এটা খুন, কিন্তু আসলে এটা কি খুন করার উদ্দেশ্য ছিল তার? একটা লাথি মারার কারণে যে একটা মহিলার যে মৃত্যু ঘটে যাবে কিংবা মারা যাবে, সেইটা এই লাথিটা এত পরিমাণ ছিল না যে মৃত্যু হতে পারে এই বলে সে জানতো, তার জানা ছিল না যে এই লাথিটাতে মৃত্যু হতে পারে। তাহলে এখানে কিংবা মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে এটা করা হয়নি, দৈহিক আঘাত যেটা করা হয়েছে মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে করা হয়নি। তাহলে সে এখানে দেখা যাচ্ছে 304 এর দ্বিতীয় অংশে যেতে পারে, যার মেয়াদ 10 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ড বা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হবে। এখন 304 এর কতে আসি, অবহেলার ফলে সংগঠিত মৃত্যু। যদি কোনো ব্যক্তি দণ্ডনীয় নরহত্যা বলে গণ্য নয় এরকম কোনো বেপরোয়া বা অবহেলামূলকভাবে কাজ করে কোনো ব্যক্তির মৃত্যু ঘটায় তাহলে ওই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ 5 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডে বা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হবে। এইটা সাধারণত দেখা যায় যে আমাদের দেশে ডাক্তার কিংবা নার্সদের এই অবহেলার কারণে অনেক সময় রোগী মারা গেলে পরে এই 304 এর ক ধারার অধীনে তাদের বিরুদ্ধে মামলা হয়ে থাকে। এই যে অবহেলাজনিত কারণে ট্রিটমেন্ট ঠিকমতো নেওয়া হয়নি, এই ধারাগুলোতে বেশি মামলা হয়ে থাকে 304 এর ক ধারা অনুসারে। আর 304 এর খ ধারা অনুসারে এটা আসলে এটা এই আইনে শাস্তি কম আছে এই আইনে, কিন্তু বিশেষ আইনের শাস্তি অনেক বেশি, যেমন বেপরোয়াভাবে যান চালানো বা আরোহণের দ্বারা মৃত্যু ঘটানো। তাহলে মৃত্যুই যেহেতু ঘটলো এখানে বেপরোয়াভাবে যান চালানো বা আরোহণের কারণে, যদি কোনো ব্যক্তি বেপরোয়াভাবে অবহেলামূলকভাবে জনপথে যান চালিয়ে বা অশ্ব চালিয়ে দণ্ডনীয় নরহত্যা এমন মৃত্যু ঘটায় তাহলে ওই ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ 3 বছর পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডে বা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হতে পারে। এই শাস্তিটা দেখা যাচ্ছে যে খুবই কম, নেগলিজেবল, কিন্তু বর্তমানে সড়ক বিভাগের যে আইনগুলো হয়েছে সেখানে অত্যন্ত ব্যাপকভাবে আছে। তো সম্মানিত শিক্ষানবিশ আইনজীবী ভাই বোনেরা, আজকে এ পর্যন্তই। আপনারা এই
299 কালপেবল হোমিসাইড থেকে 304-এর খ পর্যন্ত এতটুকু খুবই সুন্দরভাবে ঠোঁটস্থ করবেন, যাতে পরীক্ষার হলে আসলে পরে সুন্দরভাবে অ্যান্সার করতে পারেন, লিখতে পারেন। এখান থেকে প্রবলেমেটিক থেকে শুরু করে আপনার মুসাবিদা ও আসতে পারে। আপনার মাথা ঘামানোর মতো যেন অবস্থার পরিস্থিতির সৃষ্টি না হয়। মনে রাখবেন, সকল মার্ডারই আপনার কালপেবল হোমিসাইড, কিন্তু সকল কালপেবল হোমিসাইড মার্ডার নয়। ভালো থাকবেন, আমি আপনাদের সঙ্গে আছি, আবার আসবো। ধন্যবাদ।